ব্যাপক সংঘর্ষ ও ইভিএম জটিলতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাচ্ছে আরব আমিরাত, মধ্যপ্রাচ্যে অনৈক্যের সুর। এবং পরমাণু অস্ত্র না থাকার শর্তে ইরানকে চুক্তিতে বাধ্য করার ঘোষণা ট্রাম্পের। মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজারানীর বিরল সংবর্ধনা। বেলা গড়ানোর সাথে সাথে বিধানসভার ভোট ঘিরে বেড়ে চলেছে উত্তেজনা। পশ্চিমবঙ্গের বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপরে হামলা হয়। বুথ পরিদর্শন করতে গেলে ভেঙে দেয়া হয় তার গাড়ি। প্রথম দফার মতো এবারও মিলছে সহিংসতার খবর। দ্রুত ব্যবস্থা নিচ্ছে প্রশাসনও। দেখা মাত্রই জমায়েত ভঙ্গ করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বালি বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হওয়ায় ভোটাররা উত্তেজিত হয়ে পড়লে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভাঙড়ের অফিস ইনচার্জকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ভোট দিতে তৃণমূল নেত্রী বলেন, গুন্ডারাজ চালিয়ে ভোট লুট করতে চাইছে বিজেপি। गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है। लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया। ভবানীপুর আসনেই মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে পুজো সেরে ভোটের কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি। ফেরার পথে তৃণমূল সমর্থকরা তর্কে জড়ায় শুভেন্দুর নেতাকর্মীদের সাথে। এ সময় দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। শুভেন্দু ছাড়াও হেভিওয়েট বহু প্রার্থীর আজ ভাগ্য পরীক্ষা হচ্ছে। তাদের মধ্যে আছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতারা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও বেশ তারকাখচিত। বিভিন্ন আসন থেকে আজ লড়ছেন অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীর মতো সেলিব্রিটিরা। রাজ্যের গত 23শে এপ্রিল প্রথম দফায় রেকর্ড 93.19% ভোট পড়ে। এবারও ভোট হার বেশ ভালো। নিরাপত্তা তো আপনার অনেক বেটার আছে, নিরাপত্তা আশা করি কিছু হবে না। এরকম ভোট আমি কোনোদিন দেখিনি যে 70% 80% হয়েছে, কিন্তু 96-98% ভোট আমি দেখিনি। আর প্রথম দফা তো ভোট সুন্দরই হয়েছে, যা আমার জীবনের লাইফে এত সুন্দর দেখিনি। এটাই দরকার, যেন দ্বিতীয় দফা এরকম ভোটই হয়, যেন এটা আমি আশা করব। দ্বিতীয় দফায় যে 142 আসনে ভোট হচ্ছে, গতবার এর 123টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেয়েছিল 18 আসন। মাত্র একটিতে জেতে আইএসএফ। নির্বাচন পূর্ববর্তী জরিপ বলছে চলমান বিধানসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল। আগামী 4 মে ভোট গণনা ও ফল ঘোষণা হবে। পশ্চিমবঙ্গে ভোটের কারণে আজ বন্ধ আছে ভারত বাংলাদেশ সীমান্ত। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের আভাস মিলছে। বেশিরভাগ জরিপেই এগিয়ে তৃণমূল কংগ্রেস, তবে বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোর জরিপে এগিয়ে বিজেপি। আরও বেশ কিছু জরিপ আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট আসন হচ্ছে 294টি এবং সেখানে সরকার গঠন করতে প্রয়োজন হবে 148টি আসন। প্রথম দফায় ভোট দিয়েছেন 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট হবে 142টি আসনে। তো দর্শক, আপনাদেরকে যে তথ্যগুলো জানাচ্ছিলাম, আরও বেশ কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, আপনাদেরকে জানাতে চাই। সেখানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন 1478 প্রার্থী। আজ চলছে দ্বিতীয় দফার ভোট, ফল ঘোষণা হবে 4 মে। এবং টাইমস নাও ও এবিপির জরিপ বলছে যে তৃণমূল কংগ্রেস 158টি আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে এবং বিজেপি 120টি আসনে এগিয়ে রয়েছে, আর সিপিএম 14টি আসনে এগিয়ে এবং কংগ্রেস সেখানে 14টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে। ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে 147টিতে বিজেপি এগিয়ে, আর কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সেটাতে এগিয়ে আছে 143টি আসনে। সিপিএম 2টি আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে আছে বলে জানানো হয়েছে। অর্থাৎ সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই জরিপ।
এবং সেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। আর বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যম বলে পরিচিত রিপাবলিকের জরিপেও প্রায় একই চিত্র লক্ষ্য করা গেছে। রিপাবলিক বলছে বিজেপি পেতে যাচ্ছে 143টি আসন এবং তৃণমূল কংগ্রেস 133টি আসন পেতে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস 133টি পাবে, আর সেখানে সিপিএম পেতে পারে 16টি, মাত্র 16টি বা তার একটু বেশি পেতে পারে বলে জরিপে তারা জানিয়েছে, রিপাবলিক ও সিএনএক্স এর জরিপে। আরেকটি জরিপ দেখতে চাই, ইটিজি রিসার্চ নামে পরিচিত যেই গণমাধ্যমটি সেটি এটি জরিপ প্রকাশ করেছে। ইটিজি রিসার্চ জরিপে দেখা গেছে বিজেপি সেখানে পেতে চলেছে 110টি, আর তৃণমূল কংগ্রেস সেখানে পেতে চলেছে 169টি। মানে জিটিজি রিসার্চ যে জরিপ করেছে সেখানে মোটামুটি তৃণমূল কংগ্রেসকে এমন একটি আসন দেওয়া হচ্ছে যে তারা সরকার গঠন করতে পারে। আর ইপসোস জরিপ সংস্থা সেখানে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে 150টির মতো আসনে এগিয়ে রাখা হয়েছে ইপসোসের জরিপে তৃণমূল কংগ্রেসকে, আর বিজেপিকে দেখানো হয়েছে 115টি আসনে। মানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কিছু কিছু গণমাধ্যম বিজেপিকে হারিয়ে দিচ্ছে বা হেরে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে। আর একটি রিসার্চে আপনাদেরকে জানাতে চাইবো যে ইন্ডিয়া টিভির জরিপে বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ইন্ডিয়া টিভি খুব সম্ভবত বিজেপির পক্ষ হয়ে জরিপ করছে কিনা, তারা কিন্তু বিজেপিকে এমন একটি সংখ্যা দেখিয়েছে 192টি আসন দেখিয়েছে ইন্ডিয়া টিভির জরিপে। মানে বিজেপি অনায়াসে সরকার গঠন করতে চলেছে, আর তৃণমূল কংগ্রেস সেখানে 88টি আসন পেয়ে হেরে গেছে এরকমটা দেখানো হচ্ছে। আর সিপিএম 12 বা তার চেয়ে বেশি আসন পাচ্ছে বলে এই জরিপে উল্লেখ করা হয়েছে। আরও একটি জরিপের তথ্য আপনাদেরকে জানাতে চাইব। সেখানে সব জরিপের গড় যদি আপনাদেরকে বলি, তবে তৃণমূল কংগ্রেস 141টি আসনে এগিয়ে, আর বিজেপি এগিয়ে আছে 138টি আসনে। সিপিএম মোট 13 বা তার চেয়ে বেশি আসন পেতে পারে। সব জরিপের পোলসের হিসাব মোটামুটি এরকম, কিন্তু সেখানেও এককভাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে এগিয়ে রাখা হয়নি, অল্প কিছু ব্যবধান দেখানো হয়েছে। মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হচ্ছে, তবুও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বা তারা সরকার গঠন করতে চলেছে। মোটামুটি এই ছিল জরিপের ফলাফল। আর মোটামুটি জরিপের ফলাফলগুলো আপনাদেরকে জানালাম। এখনকার সেখানে কি পরিস্থিতি এটা জানবো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে সহকর্মী সুজিত দুয়ারি। আর সুজিতের কাছ থেকে বেশ কিছু তথ্য জানা রয়েছে। সুজিত, এর আগের বার মানে প্রথম দফার যে ভোট হলো সেখানে 90% মতো ভোট পড়েছিল, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে 80% মতো দ্বিতীয় দফাতেও ভোট পড়েছে, আর কিছুক্ষণ বাকি আছে ভোটের। তো পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের কি পরিস্থিতি লক্ষ্য করছেন? কে বা কারা এগিয়ে আছে, কত শতাংশ ভোট পড়লো, বেশ কিছু সংঘর্ষের ঘটনা আছে, এগুলো একটু নিশ্চয়ই আলোকপাত করবেন আপনি। দেখুন, বেশ বেশ কিছু কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে ইতিমধ্যে। সকাল থেকে সেই খবর আমাদের কাছে আসছে। প্রথমে ইভিএম বিকলের যে খবরগুলো আসছিল, সেই ইভিএম গুলো পুনরায় আবার নতুন করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, রিপ্লেস করা হয়েছে সেগুলিকে, কিন্তু পরবর্তীতে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিজেদের মতো করে ভোট প্রক্রিয়া চালাতে গিয়ে বেশ কয়েক জায়গায় কিন্তু তারা অত্যাচার করেছে সাধারণ ভোটারদের উপর। বিশেষ করে তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উপর কখনো কখনো তেড়ে যেতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোথাও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে কিন্তু একেবারে হেভিওয়েট দুই প্রার্থীর লড়াই রয়েছে, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রথম দফায় যেমন প্রায় 93% কাছাকাছি ভোট পড়েছিল, এখনো পর্যন্ত 80%-এর উপরে ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ আরো কিছু সময় বাকি রয়েছে। 6টা পর্যন্ত ভোটের সময়সীমা থাকলেও 6টার মধ্যে যারা ভোটাররা আসবেন তাদের হয়তো ভোট দান করতে আরো কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে লেট নাইট কিন্তু পোল হতে পারে, এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। তবে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, নির্বাচন কমিশন যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে প্রথম থেকে, তাতে রাজ্যের বাসিন্দারা বলছেন যে যথেষ্ট কড়া হাতেই তারা সমস্ত কিছু সামলেছেন। কারণ এর আগে পশ্চিমবঙ্গ নির্বাচন মানেই রক্তক্ষয়ী নির্বাচন, সেখানে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে। এক্ষেত্রে মৃত্যুর ঘটনা নেই, কিন্তু এই এই যে ঘটনা, এই ছোটখাটো যে ঘটনাগুলো ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনাগুলো, সহিংসতার ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু অনেকটাই গত যে যে নির্বাচনগুলি তার থেকে অনেকটা কম। এবং এই যে ভোট পার্সেন্টেজ, সেটা কিন্তু
যেমনটা বাড়ছে, তেমনি রাজনৈতিকভাবে পারদ চড়ছে যে কাদের দিকে পাল্লা ভারী। তাহলে তৃণমূলের তারা কি ক্ষমতা আবার পুনরায় আসতে চলেছে, নাকি পরিবর্তন হবে? কারণ বিজেপি বলছে পরিবর্তনের দিকেই এগোচ্ছে, আবার তৃণমূল বলছে প্রত্যাবর্তন করবে, তারা 200-র উপরে সিট পাবে। আসলে শেষ হাসি কারা আসবে তার জন্য তো গণনা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুজিত দুয়ারি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুজিত দুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যে দেশে পাঠানো হবে বলে জানালেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এদিকে 16 এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন থেকে 24 এপ্রিল আসামি হিশামের গ্রেপ্তার হবার দিন পর্যন্ত পুরো ঘটনার একটি টাইমলাইন আদালতে জমা দিয়েছেন তদন্তকারীরা। অপরাধ প্রমাণিত হলে মার্কিন নাগরিক হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য। পুরো ঘটনার একটি টাইমলাইন উপস্থাপন করে অভিযুক্ত হিশামকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়েছেন আইনজীবীরা। আদালতে উপস্থাপন করা টাইমলাইন বলছে 16 এপ্রিল সহপাঠীরা শেষবারের মতো লিমন ও বৃষ্টিকে ক্যাম্পাসে দেখেন। এরপর থেকেই তারা নিখোঁজ হন। এদিনই বৃষ্টিকে শেষবারের মতো ক্যাম্পাসের সিসি ক্যামেরায় দেখা যায়। 16 এপ্রিল সন্ধ্যা 7:43 দিকে লিমনের ফোনের অবস্থান ছিল ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায়। 10 মিনিটের মধ্যেই একই এলাকায় মেলে হিশামের সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটি। 16 এপ্রিল রাতেই নিজের বাসায় আবর্জনার ব্যাগ, ঘর পরিষ্কার করার লাইজল ও দুর্গন্ধনাশক ফেব্রিজের মতো উপকরণ অর্ডার করেন হিশাম। পরদিন 17 এপ্রিল স্থানীয় সময় রাত 1টা থেকে 4:30টার মধ্যে দুবার হিশামের অবস্থান ছিল হাওয়ার্ড ফ্রাঙ্কলিন সেতুতে। এর মধ্যেই লিমন ও বৃষ্টির নিখোঁজ হবার খবর রটে যায়। 23 এপ্রিল তদন্তকারীরা একটি ডাস্টবিনে তল্লাশি চালিয়ে রক্তমাখা একটি কালো রঙের ফ্লোর ম্যাট, বৃষ্টির মুঠোফোনের কভার, লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক উদ্ধার করেন। একই দিন গোয়েন্দারা আবু ঘরবের বাঁ হাতের উপরের অংশে একটি টাটকা ক্ষত ও 2 পায়ে কিছু কাটার দাগ দেখতে পান। 24 এপ্রিল ফ্লোরিডার সেই সেতুতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। ব্যাগের ভেতরে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরীক্ষায় সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়। সেদিনই ফ্লোরিডার লুটস এলাকায় বাড়ি থেকে হিশাম আবু গারভেকে গ্রেফতার করা হয়। 25 এপ্রিল হিশামকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, লাশ গুম ও আলামত নষ্ট করার মতো প্রথম মাত্রার গুরুতর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণ হলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এদিকে জামিল লিমনের মরদেহ 2-1 দিনের মধ্যে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। লিমনের মরদেহ এরই মধ্যে সাউথ ফ্লোরিডার ফিউনারেল কর্তৃপক্ষের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। তেল রপ্তানিকারক দেশগুলোর 2 জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধে হামলার শিকার হয়েও মিত্রদের কাছ থেকে কোনো সহযোগিতা না পাবার ক্ষোভ থেকেই আমিরাতের এমন সিদ্ধান্ত। এতে মধ্যপ্রাচ্যে স্পষ্ট হয়েছে অনৈক্যের সুর। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক শক্তিশালী। এই জোটের সিদ্ধান্তের উপর বিশ্বজুড়ে জ্বালানির বাজার অনেকটাই নির্ভরশীল। ইরান যুদ্ধের কারণে যখন গোটা বিশ্বই জ্বালানি সংকটে ধুঁকছে, তখন প্রভাবশালী এই জোট ছাড়ার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, ওপেক ও ওপেক প্লাসের সাথে আর থাকছে না আবুধাবি। তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে 1 মে থেকে। বিবৃতিতে দেশটি বলছে, ওপেক ও ওপেক প্লাসে থাকাকালে আবুধাবি সংগঠনের সবার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, অনেক বড় ত্যাগও করেছে তারা। তবে এখন তারা জাতীয় স্বার্থে মনোযোগী হতে চায়। তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরব কিংবা অন্য কোনো সদস্য দেশকে আগে থেকে জানানো হয়নি বলে জানিয়েছেন আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সোহাইল মোহাম্মদ আল মাজরুই। তিনি আরও জানান, আঞ্চলিক শক্তি ও জ্বালানি কৌশল গভীরভাবে পর্যালোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছে আবুধাবি। মূলত ইরান যুদ্ধের সময় ব্যাপক হামলার শিকার হওয়া এবং জোটভুক্ত অন্য দেশগুলোর সহায়তা না পাওয়ার ক্ষোভ থেকেই সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব, পাকিস্তান, মিশর এবং তুরস্ক একটা নতুন জোট হয়ে জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব ভাগাভাগি করছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ঘনিষ্ঠ হচ্ছে ভারত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে। সৌদি আরবকে আগে থেকে না জানানো ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যে বড় শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ায় জোট দুটির ভেতর বিশৃঙ্খলার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। বলছেন, নানা বিষয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তারা দীর্ঘদিন ঐক্যবদ্ধ ছিল। এখন আমিরাতের মতো বড় একটি দেশ বেরিয়ে যাওয়ায় জোটটি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একে ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তেলের নিয়ন্ত্রণ থাকায় সবসময়ই ট্রাম্পের কটাক্ষের শিকার হতো জোটগুলো। 1960 সালে বিশ্বের তেল রপ্তানিকারক দেশ ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা প্রতিষ্ঠা করে ওপেক। পরে 1967 সালে এই জোটের সদস্য হয় আমিরাত। বিশ্বের মোট তেলের সরবরাহের 1/3 বেশি উৎপাদন করে এই ওপেক ও ওপেক প্লাস। ইফাতিরা, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্রহীন থাকার শর্ত মেনেই ইরানকে চুক্তিতে বাধ্য করা হবে। জবাবে ইরানের সেনা মুখপাত্র বলেছেন, কোনো শর্ত চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই, বরং আবারও হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে তেহরান। আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজের উপর চক্কর দিচ্ছিল মার্কিন সামরিক হেলিকপ্টার। এক পর্যায়ে এমভি ব্লু স্টার 3 নামের এই জাহাজটিতে চড়াও হন মেরিন সেনারা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযোগ, জাহাজটি নৌ অবরোধ লঙ্ঘন করে ইরানের বন্দরে যাচ্ছিল। পরে ইরানের কোনো বন্দরে থামবে না এই শর্তে জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজে কড়া নিয়ন্ত্রণ ধরে রাখে ইরান। পাল্টা অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। দুই অবরোধে হরমুজে নৌ চলাচল কমেছে অন্তত 95%। হরমুজে অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে চলেছে, যার ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে পেট্রোলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে ট্রাম্পের দাবি, ইরান নাকি নিজ থেকেই বলেছে তারা পতনের মুখে রয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি, তেহরানের প্রত্যাশা যুক্তরাষ্ট্র যেন দ্রুত হরমুজ খুলে দেয়। পরে বন্দুক হাতে একটি ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, ইরানের শুভবুদ্ধির উদয় হোক। কিভাবে একটি পারমাণবিক বিরোধী চুক্তি সই করতে হয় তা ওয়াশিংটন জানে। আর ইরানের দাবি, তেহরানের উপর কোনো শর্ত চাপিয়ে দেওয়ার মতো শক্তিশালী অবস্থান ওয়াশিংটনের নেই। যুক্তরাষ্ট্রকে তাদের অযৌক্তিক দাবি ত্যাগ করার আহ্বান জানিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফের হামলা হলে এবার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তেহরান। যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করি না। যুদ্ধবিরতি আছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও আমাদের শত্রুদের উপর কোনো আস্থা নেই। যুদ্ধের সময়ের মতোই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জেদ্দায় প্রথমবারের মতো একটি বৈঠকে মিলিত হয়েছে আরব দেশগুলোর নেতারা। ইরানকে প্রতিবেশীদের আস্থা অর্জনের আহ্বান জানান তারা। জাহিদুর রহমান, স্টার নিউজ। মার্কিন কংগ্রেসে বিরল সংবর্ধনা পেলেন ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলা। কংগ্রেসে দেয়া ভাষণে চার্লস বলেছেন, মতভেদ যাই থাকুক, দুই দেশের শতাব্দী প্রাচীন সম্পর্ক কখনো বদলাবে না। হোয়াইট হাউসে দেয়া নৈশভোজে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে তার সঙ্গে একমত পোষণ করেছেন চার্লস। তুমুল করতালির মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসে স্বাগত জানানো হলো রানী ক্যামিলা ও রাজা চার্লসকে। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে রাজা ও রানীকে সংবর্ধনা জানায় মার্কিন কংগ্রেস। এমন এক সময়ে ব্রিটেনের রাজা ও রানীর যুক্তরাষ্ট্র সফর, যখন ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে। সম্পর্কের এমন অনিশ্চয়তার মধ্যেই রাজা চার্লস বললেন, দুই দেশ বিশ্বস্ত মিত্র ছিল এবং আগামীতেও তাই থাকবে। আমাদের মধ্যে মতপার্থক্য যাই থাকুক না কেন, আমরা একতাবদ্ধ। 9/11 হামলার পর যখন প্রথমবারের মতো ন্যাটোর আর্টিকেল 5 কার্যকর করা হয়, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে সাড়া দিয়েছিলাম। আমাদের জনগণ 1 শতাব্দীরও বেশি সময় ধরে দুটি বিশ্বযুদ্ধ, শীতল যুদ্ধ, আফগান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সময় একসাথে কাজ করেছে। শতাব্দী ধরে গড়ে ওঠা এই সম্পর্ক সত্যিই অনন্য।
পরে হোয়াইট হাউসের নৈশভোজে যোগ দেন রাজা ও রানী। সেখানে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প। দাবি করেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত। আমরা প্রতিপক্ষকে পরাজিত করেছি এবং আমরা কখনো তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। এ নিয়ে চার্লস আমার সঙ্গে একমত যে আমরা কখনোই তাদেরকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। প্রতিপক্ষ এটা জানে এবং খুব শক্তভাবেই তা বুঝতে পারছে। যুক্তরাষ্ট্র ব্রিটেন বহুদিন ধরে কমিউনিজম, ফেসিবাদ ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধে বিজয়ী হয়েছে। এদিকে চার্লসের সঙ্গে প্রকাশিত এক ছবিতে ট্রাম্পকেও রাজা হিসেবে উপস্থাপন করেছে হোয়াইট হাউস, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পকে মিথ্যার রাজা বলে ব্যঙ্গ করেছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। এদিকে যুদ্ধবিরতি ভেঙে ফের দক্ষিণ লেবাননে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মারা গেছে অন্তত ৮ জন। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী ও সেনা সদস্যও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মাকসুদ আল জুন শহরে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন মারা যায়। হামলার পর উদ্ধার কাজে নামা ৩ জন জরুরি চিকিৎসাকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। এছাড়া জেপ্তিজে পৃথক হামলায় মারা যায় 2 জন। জোমাইয়া শহরে আরেক হামলায় 1 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়। লেবাননের সেনাবাহিনী বলছে তাদের টহলকে লক্ষ্য করে চালানো হামলায় 2 সেনা সদস্য আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসে অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও হামলা চালানো হবে।